জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি, আমিও বন্ধুতা চাই, কায় মনে তাই দুহাত পাতি। মন খারাপ হলে নাকি গান শুনলে মন ভালো হয়ে যায়। তুমি তো সবসময় গানের মধ্যেই থাকো, তাহলে কি তোমার কখনো মন খারাপ হয় না? না, অবশ্যই নয়, মন খারাপ যথেষ্ট হয়। এবং সেটা ওই তার রিলিফটা ওই কোথাও গানেই পাই আর কি। ছোটবেলায় তোমার প্রথম তালিম কার কাছে? বাবার কাছে? দুজনের কাছে, বাবা এবং মা দুজনের কাছে। দুজনেই গান বাজনার করতেন, পেশাদারি ভাবে কেউ করেনি। এই অভিনয় করতে গিয়ে তুমি অনেক অভিনেতার বিরাগ ভাজনও হয়েছো, সেটা কিভাবে দেখো? খুব স্বাভাবিক, এটা হতেই পারে, কারণ যখন হঠাৎ করে অন্য একটি পেশার গায়ক কিংবা খেলোয়াড় কিংবা অন্য পেশার একজন মানুষ তিনি এসে অভিনয়, ডাক্তার তিনি অভিনয় করছেন এবং সেই চরিত্রটায় তিনি কাজ করছেন, তো তার রাগ হওয়াটা স্বাভাবিক। তোমাকে নিয়ে নানান সময়ে নানান অভিযোগ এসেছে। যখন এমন কোনো ঘটনা ঘটে তখন তোমার আত্ম উপলব্ধি কি থাকে? আত্ম উপলব্ধি তো সেই মুহূর্তে হয় যে কেন কাজটা করলাম, প্রাথমিকভাবে হয় যে না করলেই হতো, কারণ করে কোনো লাভ হলো না, বরঞ্চ নিজেরই পেছনে বাঁশ নিলাম। গান ভালোবাসেন তাহলে তার গান বহুবার শুনেছেন, তবে গানের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজ, থিয়েটার সবেতেই কিন্তু তার সমান দক্ষতা। আজকে আমার বা আমাদের এই ডেবি আনলিস্টে তিনি আমার অতিথি এবং আমার খুব পছন্দের একজন শিল্পী রূপঙ্কর বাগচি। রূপঙ্কর দা, স্বাগত জানাই, নমস্কার। ধন্যবাদ। এবং অনেক বছর বাদে তোমার সঙ্গে সামনাসামনি আরেকবার দেখা হলো। তোমার গান তো সবসময় শোনা হয়, কিন্তু সামনাসামনি দেখাটা বহু বছর বাদে। একদম ঠিক। তো এর মধ্যে বহু গান মুক্তি পেয়েছে, বহু গান আমি শুনেছি এবং যেটা বলা হয়, যেটা আমার মনে হলো প্রথম প্রশ্ন তোমার কাছে রাখবো, যে মন খারাপ হলে নাকি গান শুনলে মন ভালো হয়ে যায়, মনে কষ্ট হলে মন ভালো হয়ে যায়, খুব আনন্দ হলে তখনও আমরা গান শুনি, মানে গান হলো মূল মন্ত্র মনকে ভালো রাখার। তুমি তো সবসময় গানের মধ্যেই থাকো, তাহলে কি তোমার কখনো মন খারাপ হয় না? না, অবশ্যই নয়, মন খারাপ যথেষ্ট হয়। এবং সেটা ওই তার রিলিফটা ওই কোথাও গানেই পাই আর কি। মানে সেটাই, হয়তো তখন নিজে গান গেয়ে রিলিফ পাই না, অন্য কারুর গান শুনে রিলিফ পাই। একদম, মানে ওই গানের মধ্যে থেকেই রিলিফটা আসে। আচ্ছা, তোমার কাছে ভালো থাকার মূল মন্ত্র কি? পজিটিভ থাকা, আর কোনো এক্সপেকটেশন না রাখা কারুর কাছে, শুধু কারুর কাছে বলে না, জীবনের কাছে কোনো এক্সপেকটেশন না রাখা। আর জার্নিটার, এই যে জার্নি, যে যাত্রা আমার চলছে, সেটা শুধুমাত্র তো গায়ক বা সিঙ্গার হিসেবে নয়, মানুষ হিসেবেও তো একটা যাত্রা চলছে। সেই যাত্রাটাকে এনজয় করা, সেই যাত্রাটাকে মজা করে খুব দেখা, নিজেকে নিয়ে মজা করা। তাহলে কি আমরা বলবো যে তুমি খুব পজিটিভ একজন মানুষ? চেষ্টা তো করি খুব পজিটিভ থাকা, সবসময় যে পজিটিভ থাকি তা বললে ভুল হবে, নেগেটিভিটিও আসে, কিন্তু প্রবল চেষ্টা থাকে সবসময় একটু সহজভাবে, সোজাভাবে পৃথিবীটাকে দেখার। এবং স্পষ্ট বক্তা হিসেবে তোমার একটা সুনামও রয়েছে, দুর্নামও রয়েছে, দুটোই রয়েছে, কারণ খুব যারা স্পষ্টবাদী তাদের এই দুটো উপমাই পেতে হয়, পান সাধারণত। তো সেসব বাদ দিয়ে গান এবং গানের মাধ্যমে সকলের মন জয় করে নেওয়া, এবং অবশ্যই আমি যেটা শুরুতেই বলছিলাম, আমারও পছন্দের একজন শিল্পী তুমি, প্রত্যেকটা গান আমি শুনি এবং আমার ভীষণ ভালো লাগে। তাই মনে হলো আজকের পডকাস্ট যখন শুরু করছি একটা গান দিয়ে শুরু করি, তারপর তো তোমার গল্প, তোমার গানের যাত্রা সবটাই শুনবো আমরা। কি গান শোনাচ্ছ প্রথমে? তুমি একটা শুরুতে বললে তোমার পছন্দের কিছু গান আছে, তার গান মধ্যে রয়েছে, জোনাকি। জোনাকি ভীষণ গানটা পছন্দের একটা গান। আমার আর অন্বেষার গাওয়া, আমি অল্প অল্প একটুখানি গাইছি। আচ্ছা। জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি, আমিও বন্ধুতা চাই, কায় মনে তাই দুহাত পাতি। জোনাকিরা বন্ধু হয়ে রাত্রিবেলায় জ্বাললো বাতি, আমিও বন্ধুতা চাই, কায় মনে তাই দুহাত পাতি। তুমি কি বাস্তবে আর এই আমি তার বন্ধু হবে,
নিশ্চুপ থাকবে নাকি এ কথার জবাব দেবে, জবাবে কি বলবো আজ, সবে তো সন্ধে হলো, নামবে আধার গহীন বনে, রাখা থাক নির্জনতায় মনের কথা সঙ্গোপনে, রাতে রাত বাড়লে না হয় চোখের তারায় হারিয়ে যাব জোনাকিরি গণনালয়, আমরা দুজন ঘর সাজাবো। আহা, যতবার শুনি আমার তো মনে হয় কয়েক হাজার বার শুনে ফেলেছি গানটা। খুব ভালো গান, আমি অনুষ্ঠানে খুব যখন যাই অনুরোধ পাই, যদিও ছবিটা কিন্তু খুব জনপ্রিয় ছবি নয়, নয়। ইস্কাবনের বিবি বোধহয় ছবিটার নাম ছিল, একদম। কিন্তু অদ্ভুতভাবে জনপ্রিয় একদমই হয়নি ছবিটা, কিন্তু অদ্ভুতভাবে গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল, গানের পেয়েছে। কথা, গানের সুর, আর তুমি যেভাবে গেয়েছো সব মিলিয়ে গানটা মানে হয় না একটা প্যাকড গান বলে, হ্যাঁ, সেই গানটা exactly, হয়ে exactly. গেছে। আচ্ছা, ছোটবেলায় তোমার প্রথম তালিম কার কাছে? বাবার কাছে? দুজনের কাছে, বাবা এবং মা দুজনের কাছে। দুজনেই গান বাজনার করতেন, পেশাদারি ভাবে কেউ করেননি, হুম। কিন্তু বাবা ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের লোক, মা ছিলেন রবীন্দ্রনাথের গান, নজরুলের গানের লোক। তো সুতরাং এই দুটো পরম্পরাই আমার মধ্যে কোথাও না কোথাও থেকেছে, এবং ওই চর্চা, আমি আসলে খুব ফাঁকিবাজ ছিলাম, আমি খুব যে সিরিয়াসলি গান বাজনা করতাম তা নয়। আহ, যেমন বলে যে ভগবান দত্ত গলা কি, এই না, আমার বাবা মার জিন থেকে আমার গলার ভেতরে আমি আমি সুর এসে গেছে আমার, আমি মনে করি। কিন্তু তারপর সেটা নিজে খুব ছোটবেলায় চর্চা করেছি, যদিও বাবা মা চেষ্টা করেছে প্রচুর, তা কিন্তু নয়। আমি অনেক পরে ইনফ্যাক্ট কলেজে যখন আমি পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকে আমি খুব সিরিয়াসলি গান বাজনা চর্চা শুরু করি। তার আগে আমি কিন্তু খুব ক্যাজুয়াল ছিলাম, এবং কখনোই কোনো সময়ই ভাবিনি যে সঙ্গীতকে আমি পেশা করব। তো সেই মানে কখন ভাবলে, ডিসিশনটা কখন নিলে? যখন দেখলাম অন্য কিছু আর আমার দ্বারা সম্ভব নয়। আমি নয় সঙ্গীতকার হতে পারি, নয় অভিনেতা হতে পারি, নয় আমি শুধু লেখালেখি করতে পারি। আচ্ছা। এছাড়া আর বিশেষ কিছু। আর একটা জিনিস আমি খুব ভালো পারতাম, সেটা খেলাধুলো। আমি ভালো ক্রিকেটার ছিলাম, ফুটবলার তো আরো ভালো ছিলাম, ক্রিকেটের প্রতি নেশা আরো বেশি ছিল, ফুটবলটা বেশি ভালো খেলতাম, কিন্তু সেগুলো খুব সিরিয়াসলি যে তারপর করেছি, কন্টিনিউ করেছি তা নয়। সুতরাং কোনো কিছুই যেহেতু খুব সিরিয়াসলি করিনি, আহ, সেই জন্যে একটা সময় পরে দেখলাম যে এইগুলোই আমার একমাত্র পথ আর কি। যদিও আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত ঘরে বড় হয়েছি, সে কারণে কলেজ বা যে প্রথাগত দিক পড়াশোনা, তার পরবর্তী সময়ে আমার চাকরি করার উচিত ছিল, কিন্তু আমার বাবা মার কথা আমি যেহেতু বললাম যে তারা অন্য পেশায় চলে গেছিলেন, বাবা শিক্ষক ছিলেন, মাও অন্য পেশায় ছিলেন, কিন্তু গান বাজনাটা তাদের মধ্যে ছিল, তাদের একটা প্রবল চাহিদা হয়তো ছিল যে তাদের সন্তান একটা সময় কোনো সময় ভালো গায়ক হবে। তো সেই কারণে আমাকে ওই যে সময়টা আমি যখন কলেজ পেরোলাম, মানে আমি যখন আমার থার্ড ইয়ার কমপ্লিট করলাম, ইতিহাসে স্নাতক হলাম, তারপর আর পড়াশোনা করিনি বা চাকরির জন্য আমি চেষ্টা করিনি, সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছিল আমার বাবা এবং মার সহযোগিতার জন্য, ও ছাড়া কিন্তু সম্ভব ছিল না। একদম। মানে এই যে ধরো, একটা ছিল খেলার প্রতি খুব আকর্ষণ, তাছাড়া গান, অভিনয় এবং লেখালেখি। তো গান, অভিনয় তো তুমি এখন আছোই, অভিনয়ও রয়েছো। অভিনয় সেরকম ভাবে নেই, আমার খুব একটা সুযোগ পাই না অভিনয় করার, মানে কয়েকটা ওয়েব সিরিজে, কয়েকটা সিনেমাতে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। নাটকটা আমি চালিয়ে যাই, নাটক করাটা, যেহেতু সেটা আমার নিজের, কিন্তু নাটক করে তো আর রোজগার হয় না। নাটক হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। গ্রুপ থিয়েটার করা খুব শক্ত ব্যাপার, এবং সেখানেও ভয়ঙ্কর একটা লবিবাজির ব্যাপার আছে, গ্রান্ট, সরকারের গ্রান্ট পাওয়া ইত্যাদি কিছু নিয়ে এত কিছু আছে, সেখানেও যে আমরা খুব সহজভাবে করে উঠতে পারি তা নয়। আমাদের লাস্ট অভিনয় আমাদের দলের, কৃষ্টিপটু আমাদের দলের নাম, সেটা প্রায় মাস 7 আগে হয়েছে। সুতরাং নাটক করে যে খুব কিছু অভিনয় করার সুযোগ পাচ্ছি বা অভিনয় করছি তা নয়। আর কেউ, লাস্ট আমি ছবিতে অভিনয় করেছি, অঞ্জন দত্তের একটি ছবি,
যেটা মৃণাল সেনকে নিয়ে করলেন উনি, চালচিত্র এখন বলে ছবিটা, সেই ছবিটায় অভিনয় করেছি। তারপরে আমাকে কেউ ডাকেনি, আমিও কাউকে কিছু বলিনি। তো সুতরাং আমি অভিনয়ে আছে, কিন্তু মূলত আমি মিউজিশিয়ান। কিন্তু আমি যে দু একটা তোমার অভিনয় দেখেছি সেখানে একটা খুব পজিটিভ, সকলেই খুব ভালো অভিনয় করেন, কিন্তু তোমার ক্ষেত্রে যেটা খুব নোটিসেবল মনে হয় যে তুমি কোথাও অভিনয় করো না, মানে জাস্ট কথাটা বলে যাও, সেটা চরিত্রের রূপ পেয়ে যায় আর কি, সেটা আমি মনে হয়। অভিনয় করার চেষ্টা করি না আর কি, কারণ অভিনয় করার চেষ্টা করি না এই কারণে যে আমার মনে হয় যে বিশেষত সিনেমায় যেটা আমার মনে হয় ইটস এ ভেরি মাচ ডিরেক্টরস মিডিয়াম আর কি। হ্যাঁ, সুতরাং তোমার ক্যামেরা যিনি তো রয়েছে, যিনি ক্যামেরা করছেন এবং যিনি ছবির পরিচালক, তার যে চাহিদাটা, সেই চাহিদা, এবং এটা জাস্ট রিয়াকশনের খেলা আর কি বলে আমার মনে হয়। খুব বেশি অভিনয় দেখানোর জায়গা সিনেমাতে আছে বলে আমার মনে হয় না, বরঞ্চ অনেক বেশি অভিনয় দেখানোর সুযোগ নাটকে থাকে, থিয়েটারে থাকে, স্টেজে থাকে। তো সে কারণে আমি জাস্ট রিয়াক্ট করি আর কি। একজন আরেকজন যেটা বলছে তার কথার উত্তরে প্রত্যুত্তরে যেটা বলা উচিত, যেভাবে সেই লোকটা বলতে পারে যে চরিত্রে আমি রয়েছি, সেই চরিত্রটাকেই জাস্ট বোঝার চেষ্টা করি। কিন্তু না, এটা নিয়ে না আমার কাছ থেকে বলাটা মানে এটা শোনাটা আমার মনে হয়েছে, আমি তোমাদের শেয়ার করলাম। মানে আমার বলা উচিত না, কারণ আমি অত্যন্ত একজন কি বলবো, অত্যন্ত কম কাজ করা একজন অভিনেতা। সুতরাং কিন্তু অনেক এখানে বড় বড় অভিনেতারা চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, এবং আমার কাছ থেকে এটা শুনলে হয়তো তাদের বিরক্তই লাগতে পারে। না, এই বিরক্তের কথাই আমার খুব জানতে ইচ্ছে করবে। আমি তোমার একটা ইন্টারভিউতে আগেও দেখেছিলাম এবং আমার মনে হয়েছে তোমাকে জিজ্ঞেস করি, এই অভিনয় করতে গিয়ে তুমি অনেক অভিনেতার বিরাগ ভাজনও হয়েছো, সেটা কিভাবে দেখো? আমি কিছু ভাবেই দেখি না, খুব স্বাভাবিক, এটা হতেই পারে। কারণ যখন তারা এটা নিয়ে ধরা যাক একজন ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার চেষ্টা করছেন, তার ট্রেনিং নিয়েছেন, হ্যাঁ, তার মেথড অ্যাক্টিং এর মধ্যে কিভাবে মেথড অ্যাক্টিং করতে হয় সে নিয়ে তার চর্চা রয়েছে, এবং তারপর তিনি দেখছেন যে আরেকজন হঠাৎ করে অন্য একটি পেশার গায়ক কিংবা খেলোয়াড় কিংবা অন্য পেশার একজন মানুষ, তিনি এসে ডাক্তার, তিনি অভিনয় করছেন এবং সেই চরিত্রটায় তিনি কাজ করছেন। তো তার রাগ হওয়াটা স্বাভাবিক, বিরক্ত হওয়াটা স্বাভাবিক, কারণ তার মনে হতেই পারে যে আমি এত বছর ধরে যে চেষ্টাটা করছি, সেখানে হঠাৎ করে এইরকম একটি মানুষ এসে কেন কাজ করবে আর কি। যদিও এইগুলো ভেবে কোনো লাভ নেই, তার কারণ এটা তো চিরকালই হয়ে এসছে। মানে এখন অভিনয় বা সঙ্গীত বা যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো ঠিক কিছু, অবশ্যই তার কিছু সায়েন্স আছে, বিজ্ঞান তো আছেই, কিন্তু আবার তার সাথে সাথে কিছু অদ্ভুত ইকুয়েশন, কেমিস্ট্রি, রসায়ন কাজ করে, যে রসায়নগুলোর কোনো সূত্র হয় না। মানে আমি কিন্তু এই যে আমি গান বাজনা করি, আমি কিন্তু জানি না যে, ধরা যাক আমার একটা গান খুব জনপ্রিয়, প্রিয়তমা গানটি খুব জনপ্রিয় গান, তো আমাকে অনেকেই বলেছে আরেকটা প্রিয়তমার মতো যদি গান হয়, কিন্তু আমি জানি না যে আরেকটা আমি প্রিয়তমার গান মতো গান আমি কিভাবে করব। এটা কোনো সূত্র নেই। মানে a+b² মানে ইজ ইকুয়াল টু এত, এরম ভাবে তো হয় না, এটা ঠিক ওভাবে হয় না। সুতরাং এইটার একটা সমস্যা এই ধরনের পেশায় খুব বড়ভাবেই আছে, যে এটা করলেই ওটা হয়, ওটা করলে এটা হয় না, বা এরম হলেই এটা হবে, এটা করলে ওটা হবে না। কোন ছবি কখন জনপ্রিয় হবে, কোন গান কখন জনপ্রিয় হবে, কোন সাহিত্য কখন জনপ্রিয় হবে, বা কোন সাহিত্য জনপ্রিয়তা পাবে না অথচ মনে হবে পড়ে দারুণ লেখা, সেটা তো কেউ বলতে পারবে না। সুতরাং এটা বলা খুব মুশকিল। তাহলে কি ধরো অন্য কোনো পেশার মানুষ, ধরো না কোনো অভিনেতা যদি গান এবং গান গেয়ে তিনি খুব সুনাম অর্জন করেন, তাহলে কোথাও যারা গায়ক বা তোমার কথাই বলি, তোমার কি খারাপ লাগবে? তাহলে খারাপ হয়তো প্রাথমিকভাবে লাগতেও পারে, কিন্তু এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে। যেমন আমি এই মুহূর্তে একজনের নাম বলতে পারি, সে হচ্ছে অনির্বাণ। অনির্বাণের কিচ্ছু চাইনি আমি, তো ভীষণ জনপ্রিয় গান, এবং অনির্বাণ শ্রেষ্ঠ গায়ক হিসেবে পুরস্কার পেয়েছেন। এবং পরবর্তীকালে যখন আমি গানটি শুনেছি, যদিও অনির্বাণ থিয়েটারে নিয়মিত গান বাজনা করেন, কিন্তু একদম প্রথাগত ট্রেন্ড সিঙ্গার তো উনি নন। কিন্তু আমি যখন গানটা শুনেছি আমার তো দিব্যি লেগেছে, ভীষণ ভালো গেয়েছেন। আমি শুনিনি প্রথমে, তখন হয়তো আমার একটু বিরক্ত লেগেছিল। তারপরে যখন আমি সেই ছবিতে আমিও গান গেয়েছিলাম, পরবর্তীকালে যখন ছবিটা দেখতে গেলাম, আমি শাহজাহান রিজেন্সি ছবিটা দেখতে গেলাম এবং সেখানে অনির্বাণের কণ্ঠে গানটি শুনলাম একদম হলে বসে, হাউসে বসে, তখন তো আমার ভীষণ ভালো লেগেছিল। আমার মনে হয়েছিল অনির্বাণী এই গানটির জন্য একদম ঠিক লোক আর কি। ধরা যাক শিলাজিদ্দা খুব প্রথাগত একজন শিক্ষিত গায়ক, এটা তো কেউ শিলাজিদ্দা নিজেও বলবে না, কিন্তু শিলাজিদ্দার পারফরমেন্স তো আমাদের ভালো লাগে।
শিলাজিৎ দা যখন গান গাইতে ওঠেন প্রচুর ছেলেমেয়েরা প্রচুর লাফলাফি করে। এর কোনো রসায়ন হয় না, কেমিস্ট্রি হয় না। চন্দ্রবিন্দুর অনিন্দ উপল কি খুব শিক্ষিত গায়ক? তা নিশ্চয়ই নয়, তারা নিজেরাও সেটা মনে করে না। তো কিন্তু তাদের গান একটা একটা জেনারেশনকে গান, তাদের চন্দ্রবিন্দুর গান উদ্বুদ্ধ করে গেছে। সেটা কি কম কিছু নাকি? সুতরাং এর রসায়ন হয় না। একদম তাই। আচ্ছা, এবারে একটা গান শুনি। বেশ, অনেকক্ষণ কথা বললাম আমরা, কি গান শোনাচ্ছ বলো। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্ত মিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্ত মিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানিশি হৃদয়ে, তোমার কান্না সে কি আমারও নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে, তোমার টানে সারা বেলার গানে। আহা, এটাও আমার পছন্দের গান। তুমি আসার পরপরই এই রিকোয়েস্ট গুলো আমি রেখে দিয়েছিলাম। একদম সেই জন্য গেয়েও দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ইন্টারভিউতে আমি শুনেছি বা বলতেও শুনেছি তুমি খুব ইমোশনাল একজন মানুষ, তাই তো? কে নয়? ইমোশনাল মানুষ হয় না এরকম কেউ হয় নাকি? সবাই তো ইমোশনাল। সবাই, কিন্তু অনেকে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে। সেটা বোধহয় আমরা সেটা বড় ক্ষমতা, আমার সেটা নেই। সেটা নেই। কখনো এরকম হয়েছে খুব ইমোশনাল হয়ে অনেক সবার সামনে কান্না পেয়েছে, তুমি কেঁদে ফেলেছো? হ্যাঁ, এরকম বহুবার আমি তো হয়েছে। সিনেমা দেখতে গিয়ে মানে সবচেয়ে সবচেয়ে তার বড় উদাহরণ হচ্ছে যে আমার সাথে আমার পরিবারের কেউ সিনেমা দেখতে যেতে চায় না। তার কারণ যদি সেটা খুব ইমোশনাল সিনেমা হয়, আমি ভেউ ভেউ করে কাঁদি আর কি সিনেমা হলে, এবং সেটা এত জোরে জোরে কাঁদি, কান্না কন্ট্রোল করতে পারি না, এবং সিনেমাটা শেষ হয়ে যায়, এবং শেষ সিনে যদি খুব দুঃখের কিছু থাকে, আলো জ্বলে যাওয়ার পর আমি কাঁদতে থাকি, তখন মানে আমার স্ত্রী এবং আমার মেয়ে তাড়াতাড়ি হেঁটে বেরিয়ে চলে যায়। মানে আমি কান্নাটা কন্ট্রোলই করতে পারি না। আমি চিরকালই তাই, আমি ভীষণ ইমোশনাল। বড় আবার অদ্ভুতভাবে আমার মায়ের মৃত্যুর পর আমার ইমোশন সেরম ভাবে আসেনি। আমি ভেবে দেখেছি যে আমার মা যখন মারা গেলেন, আমি মাকে খুব ভালোবাসতাম, ভালোবাসি। তো তখন আমার খুব কাঁদার কথা ছিল, কিন্তু সেরকম কান্না পেল না। মায়ের মৃতদেহের সামনে দাঁড়িয়ে, মাকে, যে মা আমাকে এত বছর ধরে বড় করেছেন, মৃতদেহের সামনে দাঁড়িয়ে কান্না পেল না সেরম ভাবে। অন্যদের এত কাঁদতে দেখছি যে মনে হলো আমার কান্নাটা কোথাও বন্ধ হয়ে গেল। বরঞ্চ আমি আমার বেরিয়ে গিয়ে আমার পাড়ার বন্ধুদের সাথে একটু গল্প করতে শুরু করে দিলাম। তো এটা কি অদ্ভুত আর কি, চরিত্রের নানা রকম শেডস হয় না, এটা একটা শেডস আর কি। কিন্তু আমি মূলত খুব ইমোশনাল, মানে যে কোনো সিনেমা, বিশেষত সিনেমা, থিয়েটার, নাটক, গান। যেমন এই কদিন আগেই আমি একটু বেড়াতে গেছিলাম, বেড়াতে মানে দুদিনের জন্য একটু পুরী গেছিলাম। তো সেখানে গিয়ে রাত্রিবেলা সন্ধ্যেবেলায় আমরা বন্ধু বান্ধবরা বসে, আমাদের বসা মানে হচ্ছে সুমনের গান গাওয়া। হ্যাঁ, আমরা খুব সুমনদার ভক্ত আর কি, কবির সুমনের ভক্ত, সুমন চট্টোপাধ্যায়। তো সুমনদার গান গাইতে শুরু করলাম, এও গাইছে, এ গাইছে, সে গাইছে, সবাই গাইছে, আমি বাজাচ্ছি, গিটার বাজাচ্ছি। তো গাইতে গাইতে আমরা মানে অনেকেই, আমরা বেশ কয়েকজন মিলেই কাঁদতে শুরু করলাম যে এরকম গান আর হবে না, মানে সেই প্রত্যেকটা গানের কথা যেন আমাদের জীবনের কথা হয়ে দাঁড়ালো। তো ইমোশনাল তো বটেই, ইমোশনাল। তখন এতটা অ্যাটাচড হয়ে গেছিলে গানের কথাগুলোর সঙ্গে, হ্যাঁ, যে হয় এটা, বই পড়লেও হয়, বই পড়লেও ভীষণ ভাবে হয়, সিনেমা দেখলে হয়। বরঞ্চ আমার বাস্তব জীবনে আজকাল একটু দুর্বল হয়ে গেছি, একটু বয়স হচ্ছে বলে হয়তো দুর্বল হয়ে গেছি, কিন্তু আগে অন্তত বছর ৫-৬ আগে আমার সেরম ভাবে বাস্তব জীবনে খুব কষ্টে আমার দুঃখ হতো না। মনে হতো যে আমি খুব খুব মানে আমি স্টেডি থাকতে পারি, মানে খুব বিপদ এলো আর কি। ইমোশনাল হলে তো আবার এটাও হয় যে ধরা যাক কেউ বাড়িতে অসুস্থ হলেন, তখন তুমি কি করবে ভেবে পাচ্ছ না, কিন্তু আমি কিন্তু খুব ওয়েল ক্যালকুলেটেড ওয়েতে, এবার আমাকে ওনাকে তুলতে হবে, তুলে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাকে একটা অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আমার কোন কোন বন্ধুদের ডাকতে হবে, কাদের না ডাকলে চলবে না, কারা আমাকে সাহায্য করতে পারবে, সে ব্যাপারে কিন্তু আমার ঠিক প্রপার মাথাটা কাজ করতো আগে আর কি। এখন আজকাল একটুখানি বয়সের সাথে সাথে একটু পাজলড হয়ে যাই। একদম। একটু অন্য প্রসঙ্গে আসছি। তোমাকে নিয়ে নানান সময়ে নানান অভিযোগ এসেছে। যখন এমন কোনো ঘটনা ঘটে, তখন তোমার আত্ম উপলব্ধি কি থাকে? আত্ম উপলব্ধি তো সেই মুহূর্তে হয় যে কেন কাজটা করলাম, প্রাথমিকভাবে হয়।
যে না করলেই হতো, কারণ করে কোনো লাভ হলো না, বরঞ্চ নিজেরই পেছনে বাঁশ নিলাম। হ্যাঁ, এটাই প্রথম আত্ম উপলব্ধি হয়। আর দ্বিতীয় আত্ম উপলব্ধি হয় যে এটা আর কোনোদিন করবো না, কিন্তু সেটা বেশি দিন আর থাকে না, কদিন বাদেই আবার একটা কিছু করে ফেলি। মানে এটা কেন, মানে সেটার তো কোনো করবো, কারণ এটা আছে থেকে তো নাকি? আমি তুমি এরকমই। এরকমই। আচ্ছা, তোমার একটা খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় তোমার একটা খুব জনপ্রিয় প্রোগ্রাম ছিল লাইফ ইজ বিউটিফুল, তাই তো? দীর্ঘদিন করেছো। কোভিডের সময়। কোভিডের সময় দীর্ঘদিন করেছো, সেটা বন্ধ করলে কেন? ওটা কোভিডের জন্য ছিল। আচ্ছা। কোভিডের সময় আমার মনে হয়েছিল যে প্রচুর মানুষ, আহ, মানে যাদেরকে আমি, যারা আমার গান শোনেন আর কি, সবাইকে তো আমি, যারা স্টেজে গান শুনছেন বা যারা আমার অ্যালবাম কিনছেন বা যারা এখন তো আর অ্যালবাম কেনা হয় না, মানে শুনছেন এমনি, তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। সোশ্যাল মিডিয়ায় অন্তত যারা আছেন তাদের তো আমি চিনি, মানে দেখতে পাচ্ছি তারা কে কে আছেন। তা আমার মনে হলো তারা সবাই খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কাজকর্ম নেই। আমিও তো ডিপ্রেসড, আমারও কাজকর্ম নেই। তো আমার মনে হলো যে জীবনটা সুন্দর, সেটাকে বলা। আমার একটা খুব বিখ্যাত ছবি, বা কার পরিচালকের নাম মনে করতে পারছি না, লাইফ ইজ বিউটিফুল ইজ এ ভেরি ওয়েল নোন ফিল্ম। একটা সময় অস্কার পেয়ে, অস্কার শুধু না, অনেক কিছু পেয়েছে। একমাত্র ছবি বোধহয় যেটা বিদেশি ভাষার ছবি, যেটি মূল সেকশনে অস্কারের জন্য নমিনেটেড হয়েছিল এবং অস্কার পেয়েছিল। যিনি অভিনয় করেছিলেন ভদ্রলোক, তিনিও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন। গল্পটা এরকম ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালিয়ান ছবি একটি, বিশ্বযুদ্ধের সময় একটি বাবা এবং তার ছেলে যখন ওই ওদেরকে, মানে ইটালির লোকজনদের মানে গ্রেপ্তার করা হয়, তখন মাকে আলাদা করে দেওয়া হয়, বাবা ছেলেকে আলাদা করা হয়, এবং ছেলে সবসময় রূপকথা জগতে থাকতো। তো এবার তো প্রচন্ড অত্যাচার হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পে, ছেলেকে বাবা বলতো এগুলো সব খেলা, কিন্তু আসলে কিন্তু লাইফ ইজ ভেরি বিউটিফুল। ছেলেকে কিছুতেই বোঝাতে দিত না যে জীবনটা এত কষ্টের, সেটা ভয়ঙ্কর অত্যাচার চলছে আর কি। কিন্তু বাবা সবসময় ওকে পজিটিভ একটা ভাইবস দিয়ে যেত। মানে এই যে বাবা হয়তো ওকে, বাবাকে নিয়ে যাবে ছেলের সামনে থেকে মারবে বলে, অত্যাচার করবে বলে, বাবা বলেন আমি কিন্তু এখন যাচ্ছি, তুমি মনে রাখবে যে আমি লুকোতে যাচ্ছি, তোমার দায়িত্ব হচ্ছে তোমাকে খুঁজে বের করা। ওকে বাবা সবসময় ছেলেকে একটা পজিটিভ ভাইবস দিত। তো কোভিডের সময় তো আমাদের সেরকমই একটা সময় এসেছিল। সেই কারণে লাইফ ইজ বিউটিফুল মানে জীবনটা খুব সুন্দর, জীবনটার প্রতি অনীহা যেন মানুষের না আসে, যেন মনে হয়। তখন একটা সময় মনে হয়েছিল না যে এরমই বোধহয় চলবে সব, আর কোনোদিন সব ঠিক হবে না। সেইটা যাতে না হয়, সেটা শুধুমাত্র তাদেরকে নয়, এটা আমি নিজেকেও বোঝানোর জন্য প্রোগ্রামটা করতাম। কিন্তু সেটা মানে এত জনপ্রিয় হয়ে গেছিল, তো সেটা কোভিডের পরেও তো চলতে পারতো। কোভিডের পর তো লোকে বুঝতে পারলো লাইফ রিয়েলি ইজ বিউটিফুল, আমি আর বোঝানোর প্রয়োজন। আচ্ছা, এবারে আরেকটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা প্রসঙ্গে চলে আসি। তুমি অনেকবার এটা নিয়ে বহু জায়গায় বহু রকম ভাবে উত্তর দিয়েছো, তবু একবার জানতে চাইবো কে নিয়ে তোমার মন্তব্য, তারপর বাকিটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, এবং তারপর তুমি ক্ষমা প্রার্থনা করেছো। কিন্তু যখন এই পুরো গোটা ঘটনাটার দিকে তুমি ফিরে তাকাও, তখন কি সামহাও কষ্ট পাও এখন? কষ্ট পাই না, ভালো লাগে না খুব একটা। কষ্ট তো পাই, হ্যাঁ কষ্ট তো অবশ্যই, অত্যন্ত খারাপ লাগা হয়। ওই সময়টা খুব বিচ্ছিরি একটা সময় ছিল, এবং সেই সময়টা যাতে জীবনে, কারোর জীবনে না আসে, এটাই কামনা করি আর কি। সেই সময়টা খুব খারাপ সময় ছিল, কারণ এই যে সামাজিক মাধ্যম যেটা তৈরি হয়েছে, যেটার জন্য অনেক ভালো হয়েছে, অনেক ক্ষতিও হয়েছে। শুধুমাত্র ভালো বলবো না, অনেক ক্ষতিও হয়েছে, এবং তার কুফল আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি আর কি। এবং এর পেছনেও না একটা কোভিড রয়েছে, এর পেছনে কোভিড রয়েছে, কারণ কোভিডের সময়ই আমি মূলত সামাজিক মাধ্যমের সাথে বেশি জড়িত হয়েছিলাম। তার আগে আমি খুব একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা এসবের সাথে জড়িত ছিলাম হয়তো খুব অল্প দেখতাম। কোভিডের সময় অত্যন্ত বোরিং একটা টাইম, বেকার সময়, কি করব বুঝতে পারছি না, তখনই কিন্তু ওই ফেসবুকের আওতায় অনেকেই, আমি শুধু নয় বোধহয় সেই সময় অনেকেই, যেমন এখন আরেকটা জিনিস হয়েছে যেটা থেকে এখনো বেরোতে পারিনি, সেটা হচ্ছে যে রাত্রিবেলায় সিনেমা দেখা। হ্যাঁ, রাত্রিবেলায় সিনেমা দেখার থেকে যে এই যে ওটিটি প্ল্যাটফর্ম, ওই যে নেটফ্লিক্স এবং অ্যামাজনের সিনেমা দেখা বা অন্যান্য কোনো প্ল্যাটফর্মে সিনেমা দেখা, এবং সেটা 3টে সাড়ে 3টে, রাত 3টে সাড়ে 3টে অব্দি সিনেমা দেখছি, এটা থেকে ওটার কুফল ওই কোভিডের ওই 2 বছর। কারণ পরের দিন সকালে তো কোনো কাজ নেই, যখন তখন এটা উঠলেই হলো। কিন্তু তারপরে ওইটার
মানে সেটা এখনো চলছে আমাদের আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা এখনো সেই রাত্রিবেলা খেলে ঘুম পায় না, মনে হয় একটা সিনেমা দেখি, একটা ওয়েব সিরিজ দেখি, একটা কিছু দেখি। তো হ্যাঁ, খারাপ সময় অত্যন্ত খারাপ সময় ছিল এবং সেই খারাপ সময়টা যাতে মানুষের মধ্যে না আসে, কারো কোনো মানুষের যেন না হয়, সেটাই চাই। একদম।